প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাপ্রোচেস অফ কমিউনিটি ডেভেলপমেন্ট, অর্থাৎ সম্প্রদায় উন্নয়নের জন্য কার্যকরী কিছু পন্থা। তাহলে প্রথমেই আমাদের আরেকবার বলে নিই যে কমিউনিটি ডেভেলপমেন্টের মূল উদ্দেশ্য কিন্তু তার সদস্যদের এম্পাওয়ারমেন্ট, ক্ষমতায়ন। কমিউনিটি বা জনসম্প্রদায়ের মধ্যে যে সমস্ত সদস্য রয়েছে তাদের মধ্যে ক্ষমতায়ন ঘটানোই হচ্ছে কমিউনিটি ডেভেলপমেন্টের অন্যতম প্রধান কাজ। তো এইটা কিভাবে হতে পারে? এটা হতে পারে হচ্ছে ইনক্লুশনের থ্রু হতে পারে, মানুষের যে অধিকার রয়েছে সেটা প্রয়োগ করে হতে পারে, সামাজিক ন্যায় বিচারের মাধ্যমে হতে পারে, সমতার মাধ্যমে হতে পারে এবং সাম্যের মাধ্যমে আসতে পারে। এই সম্প্রদায়ের যে সদস্যরা রয়েছে তাদের ক্ষমতায়ন। কিন্তু এই পুরো প্রসেসটা কিন্তু একটা ভ্যালু বেসড প্রসেস, অর্থাৎ এর মধ্যে কিন্তু মূল্যবোধ মানুষের অক্ষুণ্ণ থাকবে এবং মানুষের মধ্যে পজিটিভ চেঞ্জেস ঘটাতে সাহায্য করবে। ধনাত্মক পরিবর্তন, মানুষের আচরণ ধারার মধ্যে ধনাত্মক পরিবর্তন ঘটাতে সাহায্য করবে। এই কার্যকরী পন্থা যে আমরা বলছি, এই 1909 সালে কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যাপ্রোচ নামে একটা রিপোর্ট বের হয়েছিল। এই 2009-এর এই রিপোর্টে কিন্তু বলা হয়েছিল এখানে এই কমিউনিটি ডেভেলপমেন্টের মাধ্যমে কিছু ভ্যালুস বা মূল্যবোধ সেট করার কথা বলা হয়েছিল এবং আরও বলা হয়েছিল যে সেটাকে রেগুলারলি অভ্যাসে পরিণত করার জন্য, অর্থাৎ প্র্যাকটিস করার জন্য। কি কারণে করতে হবে? সেইটার উদ্দেশ্যগুলো ছিল ওভারকামিং পভার্টি, অর্থাৎ দারিদ্রতা দূরীকরণ, ডিসঅ্যাডভান্টেজ যে গ্রুপটা রয়েছে তাদেরকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে, এবং আরেকটি কি, নিটিং সোসাইটি টুগেদার। সোসাইটির মধ্যে যতগুলো সোশ্যাল ইউনিট রয়েছে, যত রকমের সদস্য রয়েছে, তার মধ্যে যতই বৈষম্য থাকুক না কেন, তাদের এক সূত্রে বাঁধার একটা প্রয়াস ছিল এটি। এবং এটা শুরু হওয়ার কথা কিন্তু একদম গ্রাসরুট লেভেল থেকে। এবং এই পুরো প্রসেসটাই কিন্তু ডেমোক্রেসি বা গণতান্ত্রিক যে সমস্ত প্রকৃতিগুলো রয়েছে সেগুলো কখনোই কিন্তু কোনোভাবেই সেটাকে তার অধিকার থেকে সদস্যদের কোনো চ্যুতি ঘটানো যাবে না। এই রিপোর্টটি, এই কমিউনিটি ডেভেলপমেন্টের যে চ্যালেঞ্জের যে রিপোর্টটা পেশ করা হয়েছিল সেখানে এই প্রত্যেকটা সুপারিশ করা হয়েছিল বা রেকমেন্ডেশন ছিল। এরপরে আমরা দেখি যে কমিউনিটি ডেভেলপমেন্টের যে অ্যাপ্রোচ বা কার্যকরী পন্থা সেগুলোর জন্য কি কি করা দরকার। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বলা রয়েছে কমিউনিটি ডেভেলপমেন্টে মানুষ দুভাবে ইনভলভ হতে পারে। একটি হচ্ছে পেশা হিসেবে, যেখানে সে কমিউনিটিতে পুরোপুরি নিজেকে কমিউনিটির জন্য কাজ করছে এবং তার বিনিময়ে সে কিন্তু অর্থ নিচ্ছে, যেখানে সে কমিউনিটি ইনভলভমেন্টটাকে পেশা হিসেবে গ্রহণ করেছে। আরেকটি উপায় হতে পারে যেখানে মানুষ পেশা হিসেবে গ্রহণ করেনি, কিন্তু সে কমিউনিটি ডেভেলপমেন্টে অ্যাক্টিভলি পার্টিসিপেট করছে, কিন্তু তার জন্য কোনো মানিটারি বেনিফিট বা অর্থনৈতিক কোনো রকম সুবিধা কিন্তু সে নিচ্ছে না। এই দু রকমভাবে কিন্তু সে কমিউনিটিতে ইনভলভ থাকতে পারে, কমিউনিটি ডেভেলপমেন্টে। মানে একটা গ্রুপ অফ পিপল, একটা গোষ্ঠী যারা কমিউনিটির এনভায়রনমেন্টে যুক্ত থাকছে এবং সেটাকেই সে পেশা হিসেবে নিচ্ছে, অর্থাৎ অর্থনৈতিক সুবিধা নিচ্ছে। কিন্তু আরেকটি গ্রুপ অফ পিপল যারা যুক্ত থাকছে কিন্তু সেটা তাদের পেশা নয়, সেটা তাদের ইনভলভমেন্টটা হচ্ছে কমিউনিটি ডেভেলপমেন্টের জন্য। তার হয়তো অন্য সোর্স অফ ইনকাম রয়েছে, এটা তার পার্ট টাইম সেই কাজটা করছে শুধুমাত্র কমিউনিটি ডেভেলপমেন্টের উদ্দেশ্য নিয়ে। এই কমিউনিটি ডেভেলপমেন্টের মূল উদ্দেশ্য কিন্তু সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, সমতা তৈরি করা এবং পরস্পরের মধ্যে দুজন বা একাধিক ব্যক্তির সংস্কৃতির মধ্যে পারস্পরিক একটা শ্রদ্ধার জায়গা তৈরি করা।
কমিউনিটি ডেভেলপমেন্ট আমাদের জাস্টিস, ইকুয়ালিটি এবং মিউচুয়াল রেসপেক্টের যে কথাটা বলছি, সেইটা যদি সেই কমিউনিটি বা জনসম্প্রদায় প্রতিষ্ঠা করা না যায়, তাহলে কিন্তু সেটা এফেক্টিভ কমিউনিটি ডেভেলপমেন্ট হয়েছে বলে ধরা হবে না। ইউনাইটেড নেশনস তারা ডিফাইন করেছে যে কমিউনিটি ডেভেলপমেন্ট আ প্রসেস ওয়্যার কমিউনিটি পার্টিসিপেটস settle or citizens come together to share a communal action, যেখানে প্রত্যেকটি মানুষ একটা জায়গায় আসবে, বিভিন্ন ধরনের কমিউনাল অ্যাকশনে তারা পার্টিসিপেট করবে, অ্যান্ড মেক অর জেনারেট সলিউশন টু কালেকটিভ চ্যালেঞ্জেস, এবং তারা সেই অ্যাক্টিভিটিতে পার্টিসিপেট করে কমিউনিটির নিজস্ব যে সমস্ত সমস্যা রয়েছে বা ডিফিকাল্টিস রয়েছে সেগুলোকে সলভ করার তারা চেষ্টা করবে, এবং এই সলিউশনটার চেষ্টাই থাকবে সেটা যেন স্থায়ী সলিউশন হয়। জাস্ট কিছুদিনের জন্য সেই প্রবলেমটা সলভ হলো, কিন্তু আবার সেই প্রবলেমটা ফিরে এলো, সেটা যেন না হয়। এই যে সলিউশন, কমিউনিটির যে সলিউশনগুলো হবে সেগুলো চেষ্টা করা হবে সবসময় যেন স্থায়ী সলিউশন বা সমস্যার সমাধানের উপায় হয়। কমিউনিটি ডেভেলপমেন্ট যে সমস্ত জিনিসকে প্রমোট করে তার মধ্যে উল্লেখযোগ্য জিনিস হচ্ছে ঐক্য, অর্থাৎ সোশ্যাল কোহেশন, সামাজিক যে ঐক্য, সেটাকে কিন্তু ভীষণভাবে কমিউনিটি ডেভেলপমেন্ট সেটাকে খুব গুরুত্ব দেয়। সেই সঙ্গে কি শ্রেণীহীনতা, কমিউনিটির মধ্যে প্রত্যেকটা মানুষ ইকুয়াল, এই রকমভাবে তাদের মানসিকতা বা তাদের ট্রিট করা হবে এরকমভাবে। সামাজিক ন্যায় বিচার তারা পাবে এবং মানবাধিকারও তারা পাবে। মানুষ হিসেবে তাদের যা যা অধিকার রয়েছে সে প্রত্যেকটা অধিকার সম্পর্কে তাদের সচেতনতা করা এবং সে অধিকারটা থেকে তারা যেন বঞ্চিত না হয় সেটা দেখাও কিন্তু প্রপার কমিউনিটি ডেভেলপমেন্টের একটা গুরুত্বপূর্ণ অংশ। এবং এ সমস্ত কিছু করা সম্ভব শিক্ষার মাধ্যমে, যেটা আমরা আগের দিন দেখেছি। শিক্ষা ছাড়া এই মানুষের অধিকার তাকে ফিরিয়ে দেওয়া, তাকে ক্ষমতায়ন ঘটানো, তার মধ্যে এগুলো করা কিন্তু খুব ডিফিকাল্ট। কমিউনিটি ডেভেলপমেন্ট কিন্তু একটা হোলিস্টিক অ্যাপ্রোচ, একটা সর্বাঙ্গীন বিকাশের একটা জায়গা, সেখানে প্রত্যেকটা কমিউনিটির যে ইউনিট রয়েছে, ব্যক্তি রয়েছে, প্রত্যেকে কোনো না কোনোভাবে এই ডেভেলপমেন্টের দ্বারা উপকৃত হবে। এটা একটা সামগ্রিক একটা প্রক্রিয়া, একটা হোলিস্টিক অ্যাপ্রোচ, এবং এর প্রিন্সিপালগুলো কিন্তু এম্পাওয়ারমেন্ট, হিউম্যান রাইটস, ইনক্লুশন, সোশ্যাল জাস্টিস, সেলফ ডিটারমিনেশনের উপর নির্ভর করছে। আমরা কমিউনিটিতে যে সমস্ত অ্যাপ্রোচগুলো ব্যবহার করতে পারি তার মধ্যে উল্লেখযোগ্য সেটা হচ্ছে অংশগ্রহণমূলক পদ্ধতি বা পার্টিসিপেটরি অ্যাপ্রোচ। প্রথম যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে অংশগ্রহণমূলক পদ্ধতি বা পার্টিসিপেটরি অ্যাপ্রোচ। এছাড়াও কি রয়েছে? এছাড়া রয়েছে অ্যাসেট বেসড অ্যাপ্রোচ। অ্যাসেট বেসড মানে কমিউনিটি বা জনসম্প্রদায়ের যা সম্পদ রয়েছে সেটার উপর ভিত্তি করে যখন আমরা কোনো রকম পদক্ষেপ নিচ্ছি কমিউনিটি ডেভেলপমেন্টের জন্য। 3 নম্বর সেটা হচ্ছে নিড বেসড অ্যাপ্রোচ, অর্থাৎ কমিউনিটির যা যা প্রয়োজন সেই প্রয়োজনের উপর ভিত্তি করে আমরা যখন কোনো পদক্ষেপ নিচ্ছি। পরেরটা হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট অ্যাপ্রোচ, অর্থাৎ স্থায়ী যে উন্নয়ন ঘটানোর জন্য কোন কোন দিকে স্থায়ী উন্নয়নের মাধ্যমে কমিউনিটি ডেভেলপমেন্ট করা সম্ভব সেটার উপর ভিত্তি করে যখন সেই পন্থার উপর ভিত্তি করে যখন কোনো পদক্ষেপ নেওয়া হয়। পরেরটি হচ্ছে সোশ্যাল ক্যাপিটাল অ্যাপ্রোচ, অর্থাৎ মূলধন, সামাজিক মূলধন পদ্ধতি। সাধারণত এই 5 রকম পন্থা ধরে নেওয়া হয় সবথেকে এফেক্টিভ বা গুরুত্বপূর্ণ পন্থা, যার উপর ভিত্তি করে কমিউনিটি ডেভেলপমেন্টের যে সমস্ত পলিসিগুলো ঠিক হবে সেটা নির্ধারণ করা সম্ভব। এবার আমরা একটা একটা করে প্রত্যেকটি অ্যাপ্রোচ বা পন্থা দেখব। প্রথমটা আমরা বলেছিলাম পার্টিসিপেটরি অ্যাপ্রোচ। This approach values community input, fostering a sense of ownership and empower among residents. তার মানে এই সেন্স অফ ব্যক্তিদের তাদের নিজস্ব মালিকানা সম্পর্কে কিন্তু তাদের একটা ধারণা জন্মাবে। এই কমিউনিটিটা আমার,
একটা বিলঙ্গিংনেস তৈরি হবে এবং একটা উই ফিলিং তৈরি হবে প্রত্যেকটা সদস্য যে এই কমিউনিটির অংশ এবং তাদেরও কিছু অধিকার রয়েছে সেটা সম্পর্কে তার একটা ধারণা জন্মাবে এবং তার নিজের জিনিস সম্পর্কেও কিন্তু একটা ধারণা জন্মাবে, ওনারশিপ, একটা সেন্স তৈরি হবে যে কেউ তাকে চলে যেতে বললো, সে চলে গেল, সেই ধরনের ঘটনা সে ঘটাবে না। তার একটা ওনারশিপের সেন্স তৈরি হবে, মালিকানার একটা সেন্স তৈরি হবে এবং সেই সঙ্গে সঙ্গে তাদের কিন্তু ক্ষমতায়নও ঘটবে সদস্যদের। এভরি স্টেজে আমরা যে বলছি যে তারা অংশগ্রহণ করবে সোসাইটির প্রত্যেকটা স্টেজে, সেখানে কি কি রয়েছে? প্রথম যেটা সেটা হচ্ছে প্ল্যানিং, কি করা হতে পারে, সেখানেও তার কন্ট্রিবিউশন থাকবে, তার সে থাকবে। সে বলবে যে কমিউনিটিতে এই এই জিনিসগুলোকে চেঞ্জ করা যেতে পারে, নতুন জিনিস নিয়ে আসা যেতে পারে। তো যখন কোনো প্ল্যানিং তৈরি হবে সেই প্ল্যানিংয়ে সে পার্টিসিপেট করবে। সেই প্ল্যানটা যখন এক্সিকিউট করা হবে, প্রয়োগ করা হবে কমিউনিটির মধ্যে, সেটাতেও সে পার্টিসিপেট করবে এবং সবার শেষে যখন তাকে ইভ্যালুয়েট করা হবে, যে সলিউশনটা ভাবা হয়েছিল সেই সলিউশনটা যখন কমিউনিটিতে প্রয়োগ করা হলো, তার ফলে সেই সলিউশনটা কতটা এফেক্টিভ হলো, সেই প্রবলেমটাকে কতটা সলভ করা গেল, কত দিনের জন্য সেটাকে সলভ করা গেল এবং তার দ্বারা কত মানুষ উপকৃত হলো বা হলো না, পুরো ব্যাপারটাকে ইভ্যালুয়েট বা মূল্যায়ন করার জায়গাতেও কিন্তু তার অবদান থাকবে। দ্য পার্টিসিপেটরি অ্যাপ্রোচ হেল্পস টু এনশিওর দ্যাট ইন্টারভেনিয়াস অ্যান্ড রেলেভেন্ট, কালচারালি অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্ড সাপোর্টেড বাই দ্য কমিউনিটি। এই পুরো প্রসেসটা কিন্তু হবে কালচারালি অ্যাপ্রোপ্রিয়েট, মানে প্রত্যেকটা সংস্কৃতি, যদি ভিন্ন সংস্কৃতির মানুষ হয়, সেই ভিন্ন সংস্কৃতির মানুষের প্রতি শ্রদ্ধা বা রেসপেক্ট দেখিয়ে এই পুরো প্রসেসটা করা হবে এবং সেই সঙ্গে সঙ্গে কমিউনিটির একটা সাপোর্ট থাকবে সেটাতে, এই পুরো প্রসেসটার মধ্যে। It also aims to promote social inclusion and ডেমোক্রেটিক প্র্যাকটিস। এই পুরো প্রসেসটা যখন হবে তার মধ্যে দিয়ে অবশ্যই সেই কমিউনিটির প্রবলেমটা সলভ হলো, সেই সঙ্গে সঙ্গে আরও দুটো জিনিস ঘটলো, সেটা হচ্ছে সোশ্যাল ইনক্লুশন তৈরি হলো। অর্থাৎ সমাজের সমস্ত মানুষ যখন কোনো একটা পার্টিকুলার কাজে অংশগ্রহণ করছে এবং সবার মতামত গৃহীত হচ্ছে, সেই সময় তার মাধ্যমেই কিন্তু সোশ্যাল ইনক্লুশন হচ্ছে। মানে আর কোনো প্রান্তিক মানুষ নেই সেই জনসম্প্রদায়। যারা প্রান্তিক মানুষ ছিল, অর্থাৎ আর্থসামাজিক দিক থেকে যারা দুর্বল, সে সমস্ত মানুষ, বা লিঙ্গের ওপর ভিত্তি করে আমরা যাদের প্রান্তিক করে রেখেছি, বা ডিসেবিলিটির ওপর ভিত্তি করে, এবিলিটির ওপর ভিত্তি করে আমরা যাদের প্রান্তিক করে রেখেছি, সবাইকে আমরা তখন সেই প্রসেসে যখন আমরা ইনক্লুড করছি, তখন অটোমেটিক্যালি কিন্তু সোশ্যাল ইনক্লুশন হচ্ছে, কারণ প্রত্যেকটা মানুষ সোসাইটির মেইন স্ট্রিমে চলে আসছে। এবং সেই সঙ্গে সঙ্গে আর কি হচ্ছে, ডেমোক্রেটিক প্র্যাকটিসও কিন্তু আমরা করছি। গণতান্ত্রিক উপায়ে, যেহেতু ভারতবর্ষ একটি গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক উপায়ে যখন কোনো ডিসিশন নেওয়া হয়, প্রত্যেকের মতামতকে যেরকম সমানভাবে শোনা হয় তাদের মতামত, সেই প্র্যাকটিসটাও কিন্তু এখানে করা হচ্ছে। তাহলে প্রথমটা আমরা দেখলাম যে পার্টিসিপেটরি অ্যাপ্রোচ বা অংশগ্রহণমূলক পন্থা বা পদ্ধতি। সেকেন্ড আমরা যেটা দেখব, সম্পদ ভিত্তিক পদ্ধতি বা অ্যাসেট বেসড অ্যাপ্রোচ। এখানে কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে প্রত্যেকটা কমিউনিটির নিজস্ব কিছু অ্যাসেট বা সম্পদ থাকে। সেই সম্পদ বা অ্যাসেটটাকে ক্যালকুলেটিভ ওয়েতে যখন কমিউনিটির ডেভেলপমেন্টের কাজে ব্যবহার করা হচ্ছে, কোনটা, এবং সেটা প্রায়োরিটাইজ করা হচ্ছে, কোন প্রবলেমটা কমিউনিটিতে সবার আগে গুরুত্বপূর্ণ প্রবলেম, কোনটাকে আগে সলভ করতে হবে, এবং তারপরে কোনটা একটু কম গুরুত্বপূর্ণ, এইরকমভাবে প্রবলেমগুলোকে প্রায়োরিটাইজ করে যখন প্রবলেমের গুরুত্ব অনুসারে কমিউনিটির মধ্যেকার সম্পদ বা অ্যাসেটকে ব্যবহার করা হচ্ছে, সেইটাকে বলা হচ্ছে অ্যাসেট বেসড অ্যাপ্রোচ। এখানে কি বলেছে? দ্য অ্যাসেট বেসড অ্যাপ্রোচ ইজ কমিউনিটি ডেভেলপমেন্ট শিফটস দ্য ফোকাস ফ্রম আইডেন্টিফাইং difficulties to recognizing and building upon existing asset। তার মানে এতক্ষণ আমরা যেটা দেখছিলাম যে শুধুমাত্র প্রবলেমগুলোকে আইডেন্টিফাই করছি, এখানে সেটা করা হচ্ছে না। এখানে কি করা হচ্ছে, আমাদের ফোকাসটা বা লক্ষ্যটা প্রবলেম বা ডেফিসিয়েন্সি বা ডিফিকাল্টিস থেকে সরিয়ে কমিউনিটির কি কি অ্যাসেট আছে সেটার উপর নিয়ে আসা হচ্ছে, এবং এই অ্যাসেট বা সম্পদটাকে কিভাবে কাজে লাগানো হবে সেটার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এখানে অ্যাসেট বলতে কি কি বলা হচ্ছে? প্রথম যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে ফিজিক্যাল অ্যাসেট, অর্থাৎ কাঠামোগত যে সমস্ত অ্যাসেট রয়েছে, অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচার, রিসোর্সেস, এই ধরনের জিনিসগুলোকে আমরা ধরছি এই অ্যাসেট হিসেবে।
এরপর কি হচ্ছে, এর থেকে বড় গুরুত্বপূর্ণ একটা অ্যাসেট হচ্ছে হিউম্যান রিসোর্স, অর্থাৎ মানব সম্পদ। মানুষদের যদি তাদের এডুকেশনের মাধ্যমে তাদেরকে নলেজ দেওয়া যায়, স্কিল বা দক্ষতা দেওয়া যায়, ট্যালেন্ট দেওয়া যায়, তাহলে কিন্তু তাদের মানুষের সেই জনসম্প্রদায়ের যে সমস্ত সদস্য রয়েছে তাদের এই স্কিল বা দক্ষতা, নলেজ বা জ্ঞান এবং ট্যালেন্টটাকে কিন্তু কাজে লাগানো সম্ভব কমিউনিটির ডেভেলপমেন্টের জন্য। এবং তারপরের যেটাকে আমরা অ্যাসেট হিসেবে দেখছি সেটা হচ্ছে সোশ্যাল অ্যাসেট, অর্থাৎ সামাজিক সম্পদ। সেখানে কি কি রয়েছে? সেখানে রয়েছে রিলেশনশিপগুলো রয়েছে, মানে প্রত্যেকটা মানুষের সঙ্গে আর একটা মানুষের যে সম্পর্ক, সেটা একটা মানুষের সাথে সোশ্যাল ইউনিটের হতে পারে, একটা গ্রুপের হতে পারে। সে স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, ইউনিভার্সিটিতে যাচ্ছে, আঁকার স্কুলে যাচ্ছে, ব্যাংকে যাচ্ছে, প্রত্যেকটা এক একটা সোশ্যাল ইউনিট, এবং একটি মানুষ প্রত্যেকটা সোশ্যাল ইউনিটে আলাদা আলাদা রোল প্লে করছে। বাড়িতে সে একরকম, সে যখন স্কুলে যাচ্ছে তখন সে ছাত্রী, যখন ব্যাংকে যাচ্ছে তখন সে একজন কাস্টমার, যখন সে কোনো অনুসন্ধান কেন্দ্রে যাচ্ছে তখন সে একটা কিছু জিজ্ঞেস করতে যাচ্ছে। প্রত্যেকটা জায়গায় আমরা আলাদা আলাদা রোল প্লে করি এবং আমাদের কিছু রিলেশনশিপ তৈরি হয়। এই রিলেশনশিপগুলো কিন্তু আমরা অ্যাসেট হিসেবে ভাবতে পারি। এবং সেই সঙ্গে সঙ্গে নেটওয়ার্ক, এই যে প্রত্যেকটা মানুষের সঙ্গে প্রত্যেকটা মানুষের একটা যোগাযোগ তৈরি হচ্ছে, এই যোগাযোগটা কিন্তু আমরা কমিউনিটি ডেভেলপমেন্টের জন্য কাজে লাগাতে পারি। আর একটা যেটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে নেতৃত্ব দানের ক্ষমতা বা লিডারশিপ। কিভাবে আমরা এগুলোকে কাজে লাগাবো, এবং কোনো দূরদর্শী সম্পন্ন মানুষ যিনি পরেরটাও ভাবতে পারেন যেটা আমরা কোনো সলিউশন কখন আমরা দিচ্ছি এবং তার সেটা কতটা এফেক্টিভ হবে, সেই রকম কোনো মানুষ যাদের লিডারশিপ দেওয়ার ক্ষমতা রয়েছে, সে সমস্ত মানুষকেও তৈরি করা, তাদেরকেও কিন্তু আমরা এই কমিউনিটি ডেভেলপমেন্টের জন্য ব্যবহার করতে পারি। এবং পরের অ্যাসেটটা হচ্ছে ইকোনমিক অ্যাসেট, অর্থাৎ অর্থনৈতিক সম্পদ। সেখানে কি কি কমিউনিটির মধ্যেকার মানুষদের মধ্যে ইকোনমিক কন্ডিশন বা অর্থনৈতিক অবস্থা আমরা উন্নয়ন ঘটাতে পারি, যে সমস্ত লোকাল বিজনেস রয়েছে সেগুলোকে প্রমোট করা, জব ক্রিয়েশন করা, বিভিন্ন ধরনের ছোট ছোট কর্মসংস্থান তৈরি করা, এন্টারপ্রেনারশিপ তৈরি করা, যেখানে প্রত্যেকটা মানুষ তার যা ইকোনমিক বা অর্থনৈতিক অবস্থা তার থেকে সে তার অর্থনৈতিক অবস্থার মান উন্নয়ন করতে সম্ভব। এইটা যদি করা সম্ভব হয় তাহলে কিন্তু ধীরে ধীরে কমিউনিটির সদস্যদের জীবনধারার মানও উন্নয়ন করা সম্ভব হবে। এটা হচ্ছে অ্যাসেট বেসড অ্যাপ্রোচের প্রধান বক্তব্য। নিড বেসড অ্যাপ্রোচ বা প্রয়োজন ভিত্তিক পদ্ধতি বা দৃষ্টিভঙ্গি। এখানে কি বলা হচ্ছে, নামটা শুনেই বোঝা যাচ্ছে যে কমিউনিটির যা প্রয়োজন তার উপর ভিত্তি করে যখন কার্যাবলীগুলো ঠিক করা হয়, নির্ধারণ করা হয়, সেটা পুরোটাই দেখা হবে যা প্রয়োজন তার উপর, বা নিড কি তার উপর ভিত্তি করে যখন করা হচ্ছে। দিস নিড বেসড অ্যাপ্রোচ ইট কন্ট্রাস্ট টু দ্য অ্যাসেট বেসড অ্যাপ্রোচ। আমরা যে আগেরটা দেখলাম অ্যাসেট বেসড অ্যাপ্রোচ, তার কিন্তু সম্পূর্ণ বিপরীত হচ্ছে এই নিড বেসড অ্যাপ্রোচ। অ্যাসেট বেসড অ্যাপ্রোচে আমরা দেখলাম কি কি সম্পদ রয়েছে এবং সেটাকে কিভাবে কাজে লাগানো যেতে পারে, কিন্তু নিড বেসড অ্যাপ্রোচ হচ্ছে এখানে আমরা দেখব প্রয়োজনটা কি কি। কিন্তু দুটো অ্যাসেটেরই দুটো যে অ্যাপ্রোচ, সেই দুটো অ্যাপ্রোচেরই লক্ষ্য কিন্তু কমিউনিটির ডেভেলপমেন্ট ঘটানো, কিন্তু দুটো ভিন্ন উপায়ে। এখানে কি বলেছে, ফোকাসেস অন আইডেন্টিফাইং অ্যাড্রেসিং দ্য গ্যাপস অর ডেফিসিয়েন্সিস উইদিন আ কমিউনিটি। এখানে দেখা হয় কি কি গ্যাপ বা খামতি তৈরি হয়েছে কমিউনিটির মধ্যে, কোন জিনিসগুলো ডেভেলপমেন্টের অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে, সেই জিনিসগুলোকে চিহ্নিত করা এবং তার প্রয়োজনের ওপর ভিত্তি করে তার অ্যাক্টিভিটিগুলো নির্দিষ্ট করা। তো সেখানে আমরা কি দেখতে পাচ্ছি যে প্রথমে তাদের আইডেন্টিফাই বা চিহ্নিত করতে হবে এই গ্যাপগুলোকে এবং ডেফিসিয়েন্সিগুলোকে, কোনগুলোতে খামতি রয়েছে সেগুলোকে চিহ্নিত করতে হবে, এবং সেই চিহ্নিতকরণের পরে কি হবে, কিভাবে সেই নিডগুলোকে ফুলফিল করা যায় সেটা দেখতে হবে, এবং এই নিডের ফুলফিলমেন্টের মাধ্যমেই কিন্তু কমিউনিটি ডেভেলপমেন্ট করা সম্ভব। এবং এখানে কি বলেছে, when a community faces significant challenges or crises such as extreme poverty, lack of access to basic services
অর হাই আনএমপ্লয়মেন্ট রেট, তখন এই পদ্ধতিটি বা এই পন্থাটি ব্যবহার করা হয়। যখন কোনো একটা কমিউনিটি এক্সট্রিম কন্ডিশনের মধ্যে দিয়ে যায়, এই এক্সট্রিম কন্ডিশনগুলো কি কি এক্সাম্পল দেওয়া হয়েছে, এক্সট্রিম পভার্টি, মানে ভীষণ রকম খারাপ, আর্থসামাজিক দিক থেকে ভীষণ রকম খারাপ অবস্থা বেশিরভাগ সদস্যদের, অথবা ল্যাক অফ অ্যাক্সেস, কোনো কিছুতে তাদের বেশিরভাগ মানুষকে প্রান্তিক মানুষ করে রাখা হয়েছে, তাদের এডুকেশনে অ্যাক্সেস নেই, তাদের হসপিটালে যাওয়ার অ্যাক্সেস নেই। এই ধরনের মানুষদের যখন সমস্ত ধরনের সে বেসিক যে সার্ভিস, সেই বেসিক সার্ভিস থেকে তাদের যখন আলাদা করে রাখা হয়েছে, বেসিক সার্ভিসটাও মানুষ যখন পাচ্ছে না, অথবা জনসম্প্রদায়ে যখন বেকারত্বের হার প্রচুর পরিমাণে রয়েছে, এই রকম এক্সট্রিম কন্ডিশনে সাধারণত কিছুটা স্বস্তি দেওয়ার জন্য এই নিড বেসড অ্যাপ্রোচ প্রয়োগ করা হয়, এবং তার মাধ্যমে কমিউনিটির যে উন্নয়নের যে মাত্রা, তার হারটাকে বাড়ানোর চেষ্টা করা হয়। তাহলে সাধারণত এক্সট্রিম কন্ডিশনে এই নিড বেসড অ্যাপ্রোচ প্রয়োগ করা হয়। Need assessment are conducted to determine the specific needs of the community, যেটা বলছিলাম যে একদম খুব স্পেসিফিক নিডগুলোকে আইডেন্টিফাই করা হয়, কোনটা আমার এই মুহূর্তে সবার আগে সলভ করা দরকার, সেই নিডটাকে আইডেন্টিফাই করা হয় এবং তারপরে ঠিক করা হয় যে সেটাকে কিভাবে সলভ করা সম্ভব, অ্যান্ড রিসোর্সেস অ্যান্ড মোবিলাইজ টু মিট দোজ নিডস থ্রু এক্সটার্নাল সাপোর্ট অ্যান্ড গভর্নমেন্ট ইন্টারভেনশনস। তাহলে এই প্রথমে নিডগুলোকে আইডেন্টিফাই করা হয় এবং তারপরে কি এক্সটার্নাল সাপোর্টের মাধ্যমে, কার কাছ থেকে আমরা এক্সটার্নাল সাপোর্ট নিতে পারি, গভর্নমেন্টের কাছ থেকে বিভিন্ন ধরনের ফান্ড নেওয়া যেতে পারে, বা যে সমস্ত পলিসি রয়েছে সেগুলোকে ইমপ্লিমেন্ট করা যেতে পারে, তার মাধ্যমে এই এক্সটার্নাল সাপোর্ট, মানে কমিউনিটি নিজে নিজে তার প্রবলেমগুলোকে তখন সলভ করতে পারছে না, তার নিডগুলোকে সে পুরোপুরি ফিল আপ করতে পারছে না নিজের যা ক্ষমতা রয়েছে তার ওপর, তখন এই এক্সটার্নাল সাপোর্টের মাধ্যমে তার এই নিডগুলোকে সে ফুলফিল করবে, এবং সেই সঙ্গে সঙ্গে কমিউনিটি ডেভেলপমেন্ট, তার ডেভেলপমেন্ট বলার থেকেও এটা বলা যেতে পারে যে কমিউনিটির কন্ডিশন যেটা রয়েছে তার কিছুটা বেটারমেন্টের কথা সে ভাবতে পারে। এই রকম পরিস্থিতিতে এটি করা হয়। While this approach is effective in addressing urgent need and providing immediate relief, এটার মাধ্যমে কি করা হয়, একদম আর্জেন্ট নিডগুলোকে আইডেন্টিফাই করা হয় যেটা বললাম, এবং বেসিক কিছু যে সার্ভিস যেগুলো পাচ্ছে না ব্যক্তিরা, সেই সদস্যরা সেগুলোকে আইডেন্টিফাই করে ইমিডিয়েট নিডটা ফুলফিল করার ব্যবস্থা করা হয়, এবং সেটা কার মাধ্যমে করা হয়, এক্সটার্নাল সাপোর্টের মাধ্যমে। সময়ের সাথে সাথে সম্প্রদায়গুলি ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য তাদের নিজস্ব ক্ষমতা বিকাশ না করেই বহিরাগত সহায়তার ওপর নির্ভরশীল হতে পারে, কারণ সেক্ষেত্রে তারা পারছে না তাদের নিজেদের সমস্যাগুলো সমাধান করতে, এই জন্য তারা বহিরাগত বা এক্সটার্নাল সাপোর্ট নিয়ে থাকে। To avoid this, it is often recommended to integrate elements of empowerment and capacity building, ensuring that communities are not only addressing their needs, তারা শুধুমাত্র যে তাদের নিডগুলোকে অ্যাড্রেস করছে বা নিডগুলোকে তুলে ধরছে সেটা নয়, সেই সঙ্গে সঙ্গে তারা তাদের ফিউচার প্রবলেমগুলোকেও কিন্তু যাতে ইন্ডিপেন্ডেন্টলি সলভ করতে পারে সেটাও কিন্তু দেখে এই নিড বেসড অ্যাপ্রোচ বা চাহিদা সংক্রান্ত যে পন্থা, প্রয়োজন ভিত্তিক বা চাহিদা সংক্রান্ত যে পন্থা, সেটা কিন্তু এটাও দেখে যে শুধুমাত্র ইমিডিয়েটলি সেই প্রবলেমটাকে সলভ করা নয়, সেই সঙ্গে সঙ্গে একটা সাস্টেনেবল যাতে সলিউশন বেরোয় যেটা পরবর্তীকালে তাদের হেল্প করবে, সেটাও কিন্তু দেখা হয়। এটা আমরা দেখলাম নিড বেসড অ্যাপ্রোচ। এরপরে সেটা হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট অ্যাপ্রোচ, অর্থাৎ স্থায়ী যে উন্নয়ন সেইটা কিভাবে করা যেতে পারে। সাস্টেনেবল কমিউনিটি ডেভেলপমেন্ট ফোকাসেস অন ক্রিয়েটিং লং টার্ম সলিউশন। যখন কোনো সলিউশন নেওয়া হবে সেটা যদি স্থায়ী হয় এবং সেটা স্থায়ী যদি করার দরকার হয়, তাহলে কিন্তু সেটাকে এনভায়রনমেন্টালি, সোশ্যালি এবং ইকোনমিক্যালি, অর্থাৎ পরিবেশগতভাবে, সোশ্যালি অর্থাৎ সামাজিকভাবে, এবং ইকোনমিক্যালি অর্থাৎ অর্থনৈতিকভাবে যদি সাস্টেনেবল বা স্থায়ী করা না যায়, তাহলে কিন্তু কমিউনিটির একটা স্থায়ী ডেভেলপমেন্ট ঘটানো সম্ভব নয়।
তাহলে কমিউনিটির স্থায়ী ডেভেলপমেন্ট ঘটানোর জন্য তিনটে জিনিসের বা বিষয়ের ওপর জোর দেওয়া প্রয়োজন। একটা হচ্ছে পরিবেশগতভাবে, একটা সামাজিকভাবে, একটা অর্থনৈতিকভাবে। এই তিনটে উপায়ে যদি কমিউনিটিকে স্থায়ীভাবে উন্নয়ন ঘটানো সম্ভব, তাহলেই কিন্তু সমগ্র কমিউনিটির ডেভেলপমেন্ট স্থায়ীভাবে হওয়া সম্ভব। This approach considers the broader impact of developmental activities and seeks to ensure that do not deplete natural resource, harm ecosystem and create social inequalities. এইটা করার জন্য আমাদের কি থেকে বিরত থাকতে হবে? কোনো ন্যাচারাল রিসোর্সকে ধ্বংস করা যাবে না, কোনো ইকোসিস্টেমকে হার্ম বা নষ্ট করা যাবে না, এবং সোশ্যাল ইনইকুয়ালিটিসটাকে ভাঙতে হবে। প্রত্যেক ব্যক্তির যে সমান অধিকার রয়েছে এবং সেটা সংবিধান মেনে সমান অধিকার রয়েছে, সেটাকে যদি প্রতিষ্ঠা করা না যায়, তাহলে কিন্তু কমিউনিটি স্থায়ী ডেভেলপমেন্ট হওয়া সম্ভব নয়। তাহলে আমরা কি দেখলাম? সাস্টেনেবল ডেভেলপমেন্টাল অ্যাপ্রোচের প্রথম যেটা দেখছি সেটা হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্টাল অ্যাপ্রোচ যেটা আমরা বলছি, সেটার মাধ্যমে জনসম্প্রদায়ের উন্নয়ন, স্থায়ী উন্নয়ন ঘটানোর জন্য তিনটি বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন। একটা হচ্ছে পরিবেশগত কার্যাবলী, যেগুলো আমরা ভাবছি কমিউনিটি ডেভেলপমেন্টের জন্য, সোশ্যাল অর্থাৎ সামাজিক, এবং ইকোনমিক অর্থাৎ অর্থনৈতিকভাবে যে সমস্ত কার্যাবলী বা স্টেপস নেওয়া হবে সেটা যেন স্থায়ী হয়, তাহলেই কমিউনিটি স্থায়ী ডেভেলপমেন্ট ঘটানো সম্ভব। আর একটা জিনিসের উপর জোর দিতে হবে, সেটা হচ্ছে কোনো রকম এই যে এনভায়রনমেন্টালি আমরা বলছি যে একটা স্টেবল বা স্থায়ী বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা কার্যাবলীর কথা বলছি, সেটা করার জন্য কিন্তু ন্যাচারাল রিসোর্স যা যা রয়েছে একটা কমিউনিটির, সেগুলো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস করা যাবে না, কোনো ইকোসিস্টেমকে হার্ম করা যাবে না, এবং সেই সঙ্গে সঙ্গে সোশ্যাল ইনইকুয়ালিটিস, যে আমাদের সামাজিক বৈষম্য রয়েছে, অসাম্য রয়েছে, সেটাকে কিন্তু দূরীকরণ করা প্রয়োজন। তাহলেই কিন্তু ফিউচার জেনারেশনকে একটা স্টেবল কমিউনিটি ডেভেলপমেন্ট দেওয়া সম্ভব। This sustainable development approach is grounded in the concept of 3 pillars. এই যে আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্টাল অ্যাপ্রোচের কথা বলছি, এটা কিন্তু তিনটে স্তম্ভ বা তিনটে পিলারের ওপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে। প্রথমটা কি? একটা হচ্ছে এনভায়রনমেন্টাল প্রোটেকশন, যেটা বলছি যে আমরা পরিবেশকে প্রোটেক্ট করা। 2 নম্বর কি বলছি? সোশ্যাল ইকুইটি, এবং 3 নম্বর হচ্ছে ইকোনমিক ভায়াবিলিটি। এই তিনটের কথাই আমরা বললাম। তাহলে তিনটে জিনিসের ওপর গঠিত। একটা হচ্ছে পরিবেশগত সুরক্ষা, একটা সামাজিক ন্যায্যতা বা ন্যায় বিচার, এবং আর একটা হচ্ছে অর্থনৈতিক কার্যকারিতা। এই তিনটের স্তম্ভের ওপর কিন্তু এই পুরো সাস্টেনেবল ডেভেলপমেন্টটা দাঁড়িয়ে রয়েছে। এই তিনটে পিলারের একটা পিলার যদি কোনোভাবে ইমব্যালেন্সড কন্ডিশনে চলে আসে, তাহলেই কিন্তু কমিউনিটি ডেভেলপমেন্টের এই যে স্থায়ী ডেভেলপমেন্টের কথা আমরা বলছি, সেটা হওয়া পসিবল নয়। কারণ সবসময় এই তিনটে জিনিস, যে তিনটে কন্ডিশন আমরা বলছি, সেই তিনটে কন্ডিশন যদি ব্যালেন্সড অবস্থায় থাকে, তাহলেই কিন্তু সোসাইটি বা কমিউনিটি, জনসম্প্রদায়ের ভিত্তিটা ব্যালেন্সড বা ভারসাম্যের জায়গায় থাকবে। এটা একটা যদি কোনোভাবে অ্যাফেক্টেড হয়, তাহলে কিন্তু পুরো কমিউনিটিটাই কিন্তু তার জন্য অ্যাফেক্টেড হবে, এবং সেক্ষেত্রে একটার যদি উন্নতি হয়, তাহলে কিন্তু তার প্রভাব বা তার ফল কিন্তু কমিউনিটির বা পুরো কমিউনিটিটাই ভোগ করবে। কি এর জন্য কি করা যেতে পারে? এর জন্য করা যেতে পারে যেগুলো, সেটা হচ্ছে রিনিউয়েবল এনার্জি ইনিশিয়েটিভ নেওয়া যেতে পারে, যেগুলো আমাদের পুনর্নবীকরণযোগ্য যে সমস্ত শক্তি রয়েছে, যেমন সোলার অর্থাৎ সূর্যের আলো, বায়ু বা জল থেকে যে সমস্ত শক্তি উৎপন্ন করা যেতে পারে, সেইটা ব্যবহার করা। এবং তাছাড়া কি সোশ্যাল এন্টারপ্রাইজ তৈরি করা, যেগুলো এনভায়রনমেন্ট এবং সোশ্যাল ইস্যুর ওপর, বিভিন্ন ধরনের যে কমিউনিটির ইস্যুস রয়েছে, সেগুলোর ওপর কাজ করবে এবং সেটার একটা স্থায়ী সমাধান করার চেষ্টা করবে। তো সাস্টেনেবল ডেভেলপমেন্টাল অ্যাপ্রোচ আমরা দেখলাম।
এরপরে যেটা দেখব সেটা হচ্ছে সোশ্যাল ক্যাপিটাল অ্যাপ্রোচ, অর্থাৎ সামাজিকভাবে যে মূলধন রয়েছে সেই কমিউনিটির, এখানে সামাজিক মূলধন বলতে আমরা কমিউনিটির যে সমস্ত সেই পার্টিকুলার কমিউনিটির যে মূলধন রয়েছে সেটাকে আমরা কিভাবে কাজে লাগাবো সেই পন্থা বা পদ্ধতি। তাহলে সোশ্যাল ক্যাপিটাল রেফার্স টু দ্য নেটওয়ার্কস, রিলেশনশিপ অ্যান্ড ট্রাস্ট। আমরা সোশ্যাল ক্যাপিটাল যেটা বলছি, সোশ্যাল ক্যাপিটাল বলতে আমরা কি বুঝতে পারছি, এই যে সামাজিকভাবে মানুষের সঙ্গে মানুষের যে একটা বন্ধন বা মানুষের সঙ্গে মানুষের যে সম্পর্কগুলো, এই সম্পর্কটাকে কিন্তু সোশ্যাল ক্যাপিটালের আওতায় আনা হচ্ছে, অর্থাৎ এটি একটি সামাজিক মূলধন। এছাড়া কি বলছে, রিলেশনশিপ, মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক, এবং ট্রাস্ট অর্থাৎ বিশ্বাস, একটা মানুষের আর একটা মানুষের প্রতি বিশ্বাস। তাহলে প্রত্যেকটা মানুষের যে সম্পর্ক রয়েছে সেটা ফর্মাল ইনফর্মাল হতে পারে, সেটা যে জালের মধ্যে রয়েছে সম্পর্ক রয়েছে এবং ট্রাস্ট বিশ্বাস, এই তিনটে কিন্তু সোশ্যাল ক্যাপিটাল বা সামাজিক মূলধনের অন্তর্গত। এইটা কোন কার কার ওপরে জোর দিচ্ছে, ইম্পর্টেন্স of building and strengthening this connection to improve social cohesion। এই তিনটে জিনিসের ওপর জোর দেওয়া হচ্ছে কিসের জন্য, সোশ্যাল কোহেশন অর্থাৎ সামাজিক ঐক্য বাড়ানোর জন্য, মানুষের সঙ্গে মানুষের বন্ধনটা আসলে আরো দৃঢ় করার জন্য। এনহ্যান্স কালেকটিভ অ্যাকশন, একসাথে যেন সমাজের মানুষেরা যে কোনো কার্যাবলীতে অংশগ্রহণ করতে পারে। অ্যান্ড ফস্টার কমিউনিটি ওয়েলবিং, একটা কমিউনিটির মানুষের যে মানসিক অবস্থা, এটা ওয়েলবিং এর মধ্যে সমস্ত কিছু পড়বে, তার মেন্টাল হেলথ, তার ফিজিক্যাল হেলথ, তার সাইকোলজিক্যাল হেলথ, সমস্ত কিছু, প্রত্যেকটা ব্যক্তির ভালো থাকাটা কিন্তু এই কমিউনিটির সোশ্যাল যে ক্যাপিটাল সেটাকে যদি আমরা শক্তিশালী করতে পারি তাহলে তার সদস্যরাও কিন্তু সমানভাবে উপকৃত হবে। সামাজিক পুঁজিকে একটি মূল সংস্থান হিসেবে দেখা হয় যা সমস্যা সমাধানের সুবিধা দিতে পারে। এইগুলোর মাধ্যমেই কিন্তু যদি ট্রাস্ট তৈরি হয় তাহলেই কিন্তু অনেক রকম সমস্যার সমাধান করা যেতে পারে কমিউনিটির। যদি রিলেশনশিপ বিল্ডিংটা ঠিকঠাক থাকে তাহলে তার মাধ্যমে কিন্তু কমিউনিটির প্রবলেম সলভ করা সম্ভব এবং সুযোগগুলিতে অ্যাক্সেস বাড়াতে পারে এবং সম্প্রদায়গুলোকে আরও কার্যকরীভাবে চ্যালেঞ্জগুলির কিভাবে সমস্যার সমাধান করা যাবে সেটাতে কার্যকরী ভূমিকা নিতে পারে। This approach encourages community members to engage in activities, বিভিন্ন ধরনের কমিউনিটির অ্যাক্টিভিটিতে এনগেজ করার কথা বলে, that strengthen relationship, build trust and promote cooperation। তাহলে এর মাধ্যমে কি হওয়া সম্ভব, কমিউনিটি সদস্যদের মধ্যে যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্কটা আরও সুদৃঢ় হওয়া সম্ভব, তাদের মধ্যে যে বিশ্বাস রয়েছে সেই বিশ্বাসটা দৃঢ় হওয়া সম্ভব এবং কোঅপারেশন সহযোগিতা, একটা মানুষের সমস্যা হলো মানে জনসম্প্রদায়ের কোনো একজন ব্যক্তির সমস্যা হলো তখন আরেকজন ব্যক্তি তাকে হেল্প করছে, দ্বিতীয় ব্যক্তি তাকে হেল্প করছে, তৃতীয় ব্যক্তি তাকে হেল্প করছে এবং প্রত্যেকের ক্ষেত্রেই সেটা প্রযোজ্য। এই সহযোগিতার মাধ্যমে কিন্তু কমিউনিটির ডেভেলপমেন্ট হওয়া সম্ভব। Initiatives such as community organizes, volunteerism and collaborative decision making are example of strategies। তাহলে এই যে আমরা বললাম এই সমস্ত কিছু, এই যে কোঅপারেশনের কথা বলছি, বিল্ডিং ট্রাস্টের কথা বলছি, রিলেশনশিপ এনহ্যান্স করার কথা বলছি, এই সমস্ত কিছুর মাধ্যমেই কিন্তু এই সোশ্যাল ক্যাপিটালগুলো, সামাজিক যে মূলধন রয়েছে সেগুলো সুদৃঢ় হবে এবং যার প্রভাব আমরা দেখতে পাবো কোথায়, কমিউনিটি ডেভেলপমেন্টে। তাহলে এতক্ষণ আমরা যা যা দেখলাম এই কমিউনিটি ডেভেলপমেন্টের অ্যাপ্রোচেসগুলো বা পন্থাগুলো যার মাধ্যমে যে কোনো জনসম্প্রদায়ের ডেভেলপমেন্ট ঘটানো সম্ভব, সেগুলোকে যদি আমরা সামারাইজ করি তাহলে আমরা দেখব সমাজের মধ্যে প্রথমে আমরা যেটা দেখলাম যে সমাজের মধ্যে যে যে সমস্যাগুলো রয়েছে সেগুলোকে আইডেন্টিফাই করা যেতে পারে। এছাড়া আমরা কি দেখলাম, তার মধ্যে যে অ্যাসেট রয়েছে সেটার উপর ভিত্তি করে করা যেতে পারে অংশগ্রহণমূলক
পন্থা বা পার্টিসিপেটরি যে অ্যাপ্রোচ তার মাধ্যমে করা যেতে পারে, সাস্টেনেবল ডেভেলপমেন্টাল অ্যাপ্রোচের মাধ্যমে করা যেতে পারে, এবং সোশ্যাল ক্যাপিটাল অ্যাপ্রোচ। এই 5টি অ্যাপ্রোচ, প্রধান যে অ্যাপ্রোচ, তার মাধ্যমে কিন্তু কমিউনিটি ডেভেলপমেন্ট ঘটানো সম্ভব। তাহলে অংশগ্রহণমূলক পদ্ধতি, চাহিদা ভিত্তিক পদ্ধতি, স্থায়ী উন্নয়ন পদ্ধতি, সামাজিক মূলধন পদ্ধতি, এই 5টি পদ্ধতির মাধ্যমে আমরা যে কোনো ধরনের কমিউনিটি বা জনসম্প্রদায়ের ডেভেলপমেন্ট ঘটাতে পারি। এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে এই যেটা আজকে আমরা আলোচনা করলাম তার উপর ভিত্তি করে, এবং এগুলো আমরা প্র্যাকটিস করতে পারি। What are the key differences between asset based community development? অর্থাৎ ABCD, এই যে আমরা অ্যাসেট বেসড কমিউনিটি ডেভেলপমেন্ট পড়লাম, এটা একটা শর্ট টার্ম রয়েছে বা অ্যাব্রিভিয়েশন রয়েছে, সেটা হচ্ছে ABCD অ্যাপ্রোচ, অ্যাসেট বেসড কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যাপ্রোচ। এইটার সঙ্গে নিড বেসড অ্যাপ্রোচের পার্থক্যগুলি কি কি এবং কিভাবে সেটা কমিউনিটি ডেভেলপমেন্টে হেল্প করছে। তারপরেরটা, হাউ ডাজ পার্টিসিপেটরি অ্যাপ্রোচ ফস্টার লোকাল ওনারশিপ অ্যান্ড এম্পাওয়ারমেন্ট, কিভাবে পার্টিসিপেটরি বা অংশগ্রহণমূলক পন্থাটা একটি কমিউনিটির ওনারশিপ, মালিকানার যে সেন্স সেটাতে এবং ক্ষমতায়নে কিভাবে সাহায্য করছে, অ্যান্ড হোয়াট আর দ্য চ্যালেঞ্জেস কমিউনিটি ফেসেস when implementing this approach, এবং আমরা এটা দেখতে পারি যে কিভাবে কি ধরনের চ্যালেঞ্জেস ফেস করে কমিউনিটি এই পার্টিসিপেটরি ডেভেলপমেন্ট অ্যাপ্রোচটাকে ইমপ্লিমেন্ট করতে গিয়ে। এবং তারপরে কি, ইন হোয়াট ওয়েজ ক্যান দ্য সাস্টেনেবল লাইভলিহুড অ্যাপ্রোচ কন্ট্রিবিউট টু কমিউনিটি ডেভেলপমেন্ট, এই যে আমরা পড়লাম সাস্টেনেবল ডেভেলপমেন্টাল অ্যাপ্রোচ, এটা কিভাবে কন্ট্রিবিউট করছে কমিউনিটি ডেভেলপমেন্টের ক্ষেত্রে, পার্টিকুলারলি ইন অ্যাড্রেসিং পভার্টি অ্যান্ড এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জেস। পার্টিকুলার দুটো দিকের কথা বলা হয়েছে, অ্যাড্রেসিং অর্থাৎ দারিদ্রতার যখন আমরা দেখছি তখন এই সাস্টেনেবল ডেভেলপমেন্টাল অ্যাপ্রোচ কীভাবে সাহায্য করছে, কন্ট্রিবিউট করছে, এবং এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জেসের কথা যখন আমরা বলছি তখন কিভাবে এই সাস্টেনেবল ডেভেলপমেন্টাল অ্যাপ্রোচ কমিউনিটি ডেভেলপমেন্টে হেল্প করছে। আর কিছু বইয়ের লিস্ট দেওয়া রয়েছে যেটা ফার্দার রিডিংসের জন্য ব্যবহার করা যেতে পারে।